ফেরার পর অপু কিছুতেই কাউকে বলল না যে কি হয়েছে। বাবা বোধহয় কিছু একটা আন্দাজ করছিল, তাই আর বেশি জোর করেনি। স্নান খাওয়া দাওয়া সেরে চোখ দুটো ভারী হয়ে আসলো ঠিকই, কিন্তু শুতে ইচ্ছে করছে না। আর এখন মনের মধ্যে অনেকটা ভয় ধরেছে অপুর। কি করবে? বরদাও তো নেই। তাহলে ওই দিকে মেজদা দোকানে একা, ওখানে যাবে? মেজদাকে পুরোটা বলবে? মেজদা তো এমনিতেই পাড়ায় খুব একটা মেলামেশা করে না, তারপর এইরকম সব কথা শুনে কি কিছু করবে কে জানে। বাবাকে বলবে? না, বাবার শরীরটা ভালো নেই। তাহলে মাদুরের ওপর বসে থেকে থেকে কেমন যেন অস্থির লাগছে নিজের। ফ্যান চলছে, বাইরে আকাশ কিছুটা মেঘলা করে এসেছে, হাওয়া দিচ্ছে ভালোই, কিন্তু অপু দরদর করে ঘরে ঘেমে চলেছে। বুকের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। বাচ্চা ছেলের কাঁধে এত বড় চিন্তা থাকলে এ তো স্বাভাবিক ব্যাপার। একটা সময়ের পর আর বাড়িতে বসে থাকতে পারল না অপু। রিজুদার বাড়ি চলে গেল এক দৌড়ে। রিজুদা, ও রিজুদা! অপুর ডাক শুনে একটু ঘাবড়ে গিয়েই বেরিয়ে এলো রিজু। সবে খেতে বসেছে, খাওয়া ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। কি হয়েছে কি? অপু একটু যেন এবার বিব্রত হলো, কিন্তু পরক্ষণেই ভাবল যে আরে রিজুদাই তো, ঠিক আছে। কিন্তু মুখ খুলে বলল, কি করা যায় বলো তো রিজুদা? বরদা সেই তো গেছে, এইদিকে এরা তো উঠে পড়ে লেগেছে। রিজুদা বলল, এখন আর কি করবি? তোর হাতে তো কিছু নেই। অমলকে না হয় পুরোটা রাতের দিকে বলিস। আর এখন ভেতরে ভেতরে যেতেই অপুকে দেখে কাকিমা বলে ওঠে, আরে আয় আয়, খেয়েছিস নাকি একটু খাবি? না গো, খেয়েই এসেছি, বলল অপু। সকালে মিষ্টি দই এনেছিলাম, সেইটাই খাওয়ান তো। এইবার আর অপু আপত্তি করল না। খাওয়ার পরে রিজুদা আর অপু মিষ্টি দই নিয়ে বাইরের ঘরে বসল। রিজুদাকে একটু যেন চিন্তিত বলে মনে হচ্ছে। সেটা যে অস্বাভাবিক নয় একেবারেই, তা ওকে আর আলাদা করে বলে দিতে হতো না। খানিকক্ষণ চুপ করে থাকার পরে বলল, এই অনি সবকিছু চক্করে পড়ে বাজে ফেঁসে গেল। আগের বারে সেলিমের ঘটনার পর থেকে এদের মুখ লাগাতে চায় না কেউ, তার উপর তোদের বাড়ি ফাড়ি সব ওদের হেল্প পাওয়া। একদিন যদি সেই সব নিয়ে কোনো চাপ দেওয়া শুরু করে কি হবে ভেবে দেখেছিস? অপু কি আর বলবে। অবশ্য ওর হঠাৎ মনে পড়ল যে বেশ কিছুদিন আগে এই নিয়ে বাবা আর বরদাকে কথা বলতে শুনেছে। তাহলে কি বরদা জানতো যে এরকম কিছু একটা হতে পারে? সেই কথা রিজুদাকে বলতেই বলল, অবাক হওয়ার মতো কিছু নেই, অনি তো আর মাথা মোটা নয়। ইলেকশনের সময় এদের এই সমস্ত নোংরামোর যে কোনো সীমা পরিসীমা থাকবে না সেটা যে কেউ বোঝে, কিন্তু ও এখন গেছে কোথায়? এইটার কোনো উত্তর নেই অপুর কাছে। রিজুদা বলল, কিছুদিন এই পাড়ায় ওর না থাকাই ভালো, এদের সামনে পড়লে কি করবে কে জানে। তুইও একটু দেখে শুনে চলাফেরা করিস, ঠিক আছে? তারপর একটু চুপ করে থেকে বলল, ট্রায়ালটার কি করবি? ট্রায়াল শুনে যেন একটা ধাক্কা লাগলো অপুর। ও, সেই সব এখনো হয়, তাই না? অপুর মনে হচ্ছে যেন এই ট্রায়াল জিনিসটা কতটা দূরের, কতটা অপ্রয়োজনীয়, কত অপ্রয়োজনীয় কোনো কিছু। এত কিছুর মধ্যে ভুলেই গেছিল যে হ্যাঁ, ট্রায়ালটাও আছে। কিন্তু মনে পড়ার পরেই বরদার মুখটা মনে পড়ল। অপু উঠে বসে বলল, ট্রায়াল তো দেবো রিজুদা, ওটা ক্যান্সেল করব না কোনোভাবেই। অপুর কথা শুনে মৃদু হাসি খেলে গেল রিজুদার মুখে। মাথা নেড়ে বলল, বুঝলাম, কিন্তু খেলাটা অনেক ইমপ্রুভ করতে হবে, জানিস তো? হ্যাঁ জানি, হয়ে যাবে, করে দেবো, দেখো তুমি, বলল অপু। বিকেলের দিকে দুজনেই মাঠে গেল। এটা তো আর সিনেম্যাটিক কোনো জিনিসপত্র নয়। একবেলার মিষ্টি দই খেতে খেতে বলার ডায়লগে অপুর খেলা পাল্টে যাওয়ার কথা নয়। যায়ও নি, বারবার সহজ স্কিলে ভুল করেছে, বকা খাচ্ছে, আবার চলছে। বৃষ্টি নেমেছে আজ, খুব জোরে না হলেও ঝিরঝিরি নয় মোটেই। মাঝে মধ্যে পাশের বাড়ির ছাদের দিকে তাকাচ্ছে, কিন্তু আজ আর কেউ আসছে না। রিজুদা লক্ষ্য করেছে সেটা। ফোড়ন কেটে বলল, নিজের দাদার কোনো ঠিক ঠিকানা নেই, ট্রায়ালে একেবারে ঘেঁটে ঘ করছিস, কিন্তু মেয়ে দেখলেই সব শেষ হয়ে যায় নাকি? ইস, এইভাবে কেউ বলে? অপুর লজ্জার কান ফান লাল হয়ে গেছে। রিজুদার দিকে ঘুরে বলল, এই রিজুদা, কি ভুলভাল বলছো বলো তো? থাক, আর লজ্জা পেতে হবে না, বলল রিজুদা। কয়েকটা পাক দিয়ে তারপর বাড়িয়া। অপু বলল,
তুমি বেরিয়ে যাও, আমি একটু শ্যুট করি কয়েকটা, তারপর যাব। বেশিক্ষণ ভিজিস না, জ্বর বাঁধালে সব কিছুর মধ্যে আর দেখতে হবে না, বলে রিজুদা বাড়ির দিকে এগোলো। অপু কেন হঠাৎ এই বৃষ্টির মধ্যে শ্যুট করতে চাইল ও নিজেও জানে না, কিন্তু প্রত্যেকটা শ্যুটের মধ্যে যেন নিজের শরীর নিংড়ে সব কিছু দিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে মুখ থেকে একটা করে শব্দও বেরিয়ে যাচ্ছে। বুট দুটো কেমন যেন ভারী লাগছে, কিন্তু যন্ত্রের মতো শ্যুট করেই যাচ্ছে অপু। হারা, রঘু, এই ওই সব কিছু যেন একটু একটু করে দূরে সরছে, খুব ধীরে, খুব ধীরে। খালি ও আর ওই সাদা কালো ফুটকি দেওয়া চামড়ার বলটা। অপু চোখের সামনে আর কিছু দেখছে না, সমস্ত শক্তি সঞ্চয় করে এক একটা করে শট মারছে ও। অন্ধকার নেমে এসেছে মাঠে, এক এক করে প্রত্যেকটা বাড়িতে আলো জ্বলতে শুরু করেছে। আর বৃষ্টির মধ্যে অপু একা মেরেই চলেছে। একটা সময়ের পরে পা দুটো আর চলছে না, হাঁটু মুড়ে মাঠে বসে পড়ল অপু। প্রচন্ড হাঁপাচ্ছে, হাঁপড়ের মতো ওঠানামা করছে বুকটা। আস্তে আস্তে উঠে মাঠের ধারে এসে বুট চড়া খুলল, মোজা খুলে খালি পায়ে ঘাসের ওপর এসে দাঁড়ালো অপু। পায়ে আরাম লাগলো বেশ। চুপ করে ভিজতে থাকলো কিছুক্ষণ। হঠাৎ পেছন থেকে একটা অচেনা স্বর বলে উঠল, এইভাবে ভিজলে তো শরীর খারাপ করবে। অপু চমকে ঘুরে দেখে ওই পাশের বাড়ির মেয়েটা পাঁচিলের ওপর থেকে উঁকি মারছে, একটা ছাতা মাথায় দিয়ে নেমে এসেছে নিচে। সঙ্গে সঙ্গে কেমন যেন ভেবলে গিয়ে কি বলবে সব মাথা থেকে বেরিয়ে গেল অপু। তারপর খুব কষ্ট করে শব্দ জোগাড় করে বলল, না মানে কি বলে, ওই আর কি, প্র্যাকটিস। বাপরে, এত ভয়, বলে উঠল মেয়েটা। সকালে ঝগড়া করার সময় তো ভয় খুব একটা দেখিনি। ইস, আবার একবার কান লাল হওয়ার জোগাড়। আমতা আমতা করে বলল, না মানে তখন তো মাথাটা গরম হয়ে। থাক, আর এত মাথা গরম করে লাভ নেই। রোজ হ্যাঁ করে তাকিয়ে না থেকে একদিন তো কথাও বলতে পারতে, বলল মেয়েটা। অপু একটু চুপ করে বলল, না মানে সেরকম কিছু না। তো কিরকম কিছু? অপু মনে মনে বলছে, কোনো কিছুই নয়, বিশাল ভুল হয়ে গেছে, সরি দিদি। কিন্তু তারপরেই নিজেকে একটা থাপ্পড় মারতে ইচ্ছে করলো। চোখ দুটো কিন্তু একবারের জন্যেও মেয়েটার মুখ থেকে সরছে না। কি ভীষণ মিষ্টি মেয়েটা। অপু যেন কতদিন পরে এরকম মিষ্টি একটা মুখ দেখল। কোথায় হারাদা, কোথায় কে? পাঁচিলের ওপারেই যেন মনটা আটকে রয়ে গেছে অপু। আমি ঈশিতা, তুমি? আমি অপূর্ব, বলে উঠল অপু। অপু টপু না, সোজা অপূর্ব। একটা গ্র্যাভিটি আনতে হবে না নিজের মধ্যে? ঈশিতা একটু হাসি চেপে বলল, বাড়ি যাবে না? আর কত ভিজবে? হঠাৎ যেন জ্ঞান ফিরল অপু। আরে হ্যাঁ, বাড়ি যেতে হবে। কিন্তু পা দুটো যেন আর সরতে চাইছে না। কোনো রকমে জোর করে নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে মাঠ ছেড়ে বেরোলো অপু। মনের মধ্যে কি ভয়ানক যে পুলক জেগেছে, সে আর কাকে বোঝায়। ঘুরে আবার তার দিকে হাত নেড়ে টাটা বলাও হয়ে গেছে। কে বলবে এই ছেলেটা একটু আগে চিন্তায় অবস্থা খারাপ করে বসছিল?